আসসালামু আলাইকুম সবাইকে গার্ডিয়ান নার্সিং ভর্তি কোচিংয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। গার্ডিয়ান নার্সিং ভর্তি প্রোগ্রাম অলরেডি আপনাদের সাথে আছে এবং আমরা দীর্ঘদিনের যে আহ, গতকালকে থেকে আমি ঘোষণা দিয়েছিলাম যে হচ্ছে সাধারণ বিজ্ঞানের যে হ্যাঁ সেটি নিয়ে আমরা প্রতিদিনই আপনাদের সাথে লাইভে থাকবো আমাদের পেজে। সো সাধারণ বিজ্ঞান কিন্তু বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ নার্সিং ভর্তি পরীক্ষার জন্য, কারণ আপনারা যারা ভর্তি প্রস্তুতি নিচ্ছেন, আপনি বিএসসি ডিপ্লোমা যে অংশে থাকেন না কেন, আপনার কিন্তু বিজ্ঞান অংশে ব্যাপক একটি মার্ক রয়েছে, যেটা যারা বিএসসি ভর্তি পরীক্ষা দিবেন তাদের জন্য কিন্তু 40 মার্ক থাকে এই বিজ্ঞান থেকে। আর যারা হচ্ছে ডিপ্লোমাতে বা মিডওয়াইফারিতে পরীক্ষা দিবেন তাদের কিন্তু হচ্ছে 30 মার্ক এখানে থাকে। যে বিগত সালগুলোর থেকে কিন্তু এবছর খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে আপনার চান্স পাওয়া না পাওয়ার ক্ষেত্রে। সো এই বিজ্ঞানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো বিজ্ঞানের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় খাদ্য এবং পুষ্টি, সেই চ্যাপ্টার নিয়ে আমরা দীর্ঘ কথা বলতেছি। গতকালকে আমি বেশ কিছু জিনিস আপনাদের সাথে কথা বলেছি, আজকে তার বাকি অংশ যেটা সেটা নিয়ে আলোচনা করবো। সো আমাকে আমাকে আমি শফিক আলম লিটন দীর্ঘদিন ধরে গাইডেন্স নার্সিং এর সাথে কাজ করে আসছি সাধারণ বিজ্ঞান নিয়ে। আশা করি আপনাদের বিজ্ঞান যে বিষয়গুলো থাকবে এগুলো নিয়ে আমি যথেষ্ট পরিমাণ আপনাদের তথ্য দিতে তথ্য দিতে পারবো আর কি। সেই সাথে আমি একটু আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, আপনারা যারা আমাকে দেখতেছেন আমার কথা এবং পিছনে রাখা বোর্ডটি স্পষ্ট দেখা যাচ্ছে কিনা একটু আমাকে কমেন্ট করে জানাবেন। সেই সাথে কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন, এবং আপনাদের যারা বন্ধু বান্ধব রয়েছে দ্রুত লাইভটি শেয়ার এবং মেনশন করে দিন তাদের মাঝে যারা সেকেন্ড টাইম এবং থার্ড টাইম ভর্তি প্রস্তুতির জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে, সেই সাথে যারা এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে বা ইন্টারমিডিয়েট পরীক্ষা অংশগ্রহণ করতেছে। আর মাত্র 15 দিনের মতো রয়েছে। 15 দিন পরে কিন্তু হচ্ছে আপনাকেও কি বলা হয় জীবনের শ্রেষ্ঠ একটি সময়, যে সময়ে আপনি পরিশ্রম যদি করেন, সঠিক গাইডলাইনে যদি চলেন, তাহলে কিন্তু আপনি সামনের দিনগুলোতে একটি সুফল ভোগ করবেন। সো আপনার পরবর্তী জীবন কোথায় যাবে তার ইন্টারমিডিয়েট পরীক্ষার পরের এই সময়টা কিন্তু আপনাকে সিলেকশন করে দিবে। সো এই সময় কোনো হেলাফেলা নয়, এই সময় ভালো একটি প্ল্যাটফর্মকে আপনাকে চুজ করতে হবে এবং ভালো প্ল্যাটফর্মের প্রপার গাইডলাইনের মাধ্যমে কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে। সো এই এতটুকু মাথায় রাখতে হবে, আপনারা অবশ্যই এতটুকু অবগত থাকবেন। সো আপনারা যারা অভিভাবক মহল রয়েছেন আপনাদেরও কিন্তু একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং কর্তব্য থাকে যে আপনার সন্তানকে ভালো একটি প্ল্যাটফর্মে পৌঁছে দেওয়া, যাতে হচ্ছে কি খুব সহজেই তারা হচ্ছে তাদের মেধার বিকাশ ঘটাতে পারে। সো কোনো মেধাবীকেই বা কোনো পরিশ্রমীকেই আমরা কি বলা হয়, শুধু মেধা থাকলেই হবে না, আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। গতদিন আমি একটি কথা বলেছিলাম আমার লাইভে এসে যে আপনি কি বলা হয় সঠিক সিদ্ধান্ত গ্রহণ যদি না করতে পারেন তাহলে আপনার পরিশ্রমটাও কিন্তু বৃথা হবে, পরিশ্রমটাও ব্যর্থ হবে। সো আপনাকে কিন্তু সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা সেটা থাকতে হবে। এখন আপনি কিভাবে এই সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন তার জন্য কিন্তু আপনি যে পরীক্ষা অংশগ্রহণ করতেছেন বা যে কাজটি করতেছেন সেই কাজটিকে আগে ভালো করে বুঝতে হবে এবং জানতে হবে, তারপরে কিন্তু আপনি সেই সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। যদি আপনি সেই কাজটিকে জেনে বুঝে তারপরে সিদ্ধান্ত গ্রহণ করেন তাহলে কিন্তু আপনার সিদ্ধান্ত 100 সফল হবে, এবং সে অনুযায়ী যদি আপনি পরিশ্রম করেন তাহলে কিন্তু আপনি সফলতা অর্জন করতে আর কোনো বাধা থাকবে না। সো আপনি যেই হন না কেন, আপনি যে ধরনের প্রস্তুতি গ্রহণ করেন না কেন, আপনি যে প্ল্যাটফর্মে থাকেন না কেন, বা আপনি কি বলা হয় যে লেভেলের মেধাবী হন না কেন, আপনি যদি প্রপার সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, এবং সেই অনুযায়ী পরিশ্রম করতে পারেন তাহলে আপনি অবশ্যই সফল হবেন। একটা কথা আমি হচ্ছে একদিন কি বলা হয় দীর্ঘদিন ধরে হচ্ছে আমরা আমরা একটু যদি যুক্ত করি শুরুতে, আসলে আমি কথা এতটুকু বলতে চাচ্ছি যাতে হচ্ছে আপনারা দীর্ঘদিন ধরে হচ্ছে কি বলা হয় যে হতাশাগ্রস্ত আছেন, যারা সেকেন্ড বা থার্ড টাইম হিসেবে অংশগ্রহণ করতে চাচ্ছেন, আপনাদের সিদ্ধান্ত কতটুকু যুক্তিযুক্ত হবে, বা আপনারা যারা এবার আর 15 দিন পরে 15 বা 13 দিন পরে কিন্তু আপনাদের পরীক্ষা শেষ হয়ে যাবে, তো তখন আপনারা কি করবেন সে বিষয় নিয়ে একটু আমি কথা বলি। দেখেন আমরা কিন্তু অল্প অল্প একটু হচ্ছে অল্প কিছুতেই আমরা ভেঙে পড়ি। কিভাবে? যে দেখেন আপনার পাশে আপনার ক্লাসমেট খুব সুন্দরী, হ্যাঁ আপনি খুব তার চেহারা সুন্দর, হ্যাঁ তো আপনি হচ্ছে দেখে হতাশ হয়ে যাচ্ছেন যে আল্লাহ তাকে কত সুন্দর করে তৈরি করেছে, আমাকে কেন করেনি, আমি ব্যর্থ। হ্যাঁ আপনার বান্ধবী খুব ভালো রেজাল্ট করতেছে, আপনি রেজাল্ট করতে ব্যর্থ হচ্ছেন না, তাকে মনে হয় আল্লাহ তাআলা খুব ভালোভাবে মেধা দিয়েছে, সে এই মেধার জোরে ভালো করতেছে, আমি পারতেছি না, আল্লাহ তাআলা আমাকে গ্যাপ রেখেছে, আমাকে ভালোভাবে মেধা দেয়নি বা আমাকে পরিপূর্ণ মেধা দেয়নি। আপনি ধরেন হচ্ছে ভালো রেস্টুরেন্টে আপনার বন্ধু বান্ধব খেয়ে ছবি ছাড়তেছে বা ছবি ফেসবুকে আপলোড দিচ্ছে, আপনি দেখে দেখে বাসার মধ্যে বলতেছেন আমার কাছে টাকা নেই, আল্লাহ কেন আমাকে টাকা দেয়নি, টাকা দিলে হয়তো আমি এরকম বড় বড় রেস্টুরেন্ট গুলোতে ঘুরতে পারতাম, খাইতে পারতাম। এই হচ্ছে বিষয়টা। এই যে দেখেন আমাদের কিন্তু বরাবরই নিজেকে ছোট করার যে প্রবণতা, যে সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা আমাদেরকে দেয়নি, আমাকে দেয়নি, আমি ছোট, আমি ব্যর্থ, এই যে ধারণাটা এটা কিন্তু আমাদেরকেই বারবার পিছিয়ে দেয়, আমাদেরকে পিছনে ফেলে দেয়। সো এই ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। দেখেন আপনি যদি একটু আমাদের
আহ একটু যদি আমাদের যারা মনীষী যারা বিখ্যাত হয়েছেন তাদের জীবনগুলো একটু যদি আপনি দেখেন তাহলে কিন্তু আপনি অবশ্যই বুঝতে পারবেন যে আসলেই আহ ব্যর্থতাকেই কোনোভাবে, আপনি টমাস আলভা এডিসনের কথা চিন্তা করেন, সে কিন্তু তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল, তারপরে কিন্তু সে এমন অবিস্ময় কিছু সৃষ্টি করে দিল যেটা হচ্ছে পৃথিবীতে দেখেন এই যে লাইট গুলো জ্বলতেছে এখনো, এই যে হ্যাঁ এখানে লাইটিং করা হয়েছে, আপনার ভিডিও দেখতেছেন, এই যে দেখেন লাইটিং এর যে বিষয়টা, লাইট কিন্তু সে আবিষ্কার করতে সক্ষম হয়েছিল, যেটি তাকে কিন্তু স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল কেন, যে সে বাকি যারা মেধাবী মানে পড়াশোনা করতেছে, দেখেন যারা পড়াশোনা করতেছে তাদের লেভেলেই সে না, মানে সে কিছুই বুঝতেছিল না এমন একটা অবস্থা। তো সে যদি তখন মনে করতো যে আশা আহ সৃষ্টিকর্তা তো আমাকে হচ্ছে মেধা দেয়নি, আজকে হচ্ছে আমাকে কি বলা হয় স্কুল থেকে বের করে দেওয়া হলো, তাহলে তো আমি শেষ, আমি নিশ্চয় আমার দ্বারাই কিছুই সম্ভব না, এটা ধরে নিয়ে যদি সে পিছিয়ে পড়তো তাহলে কিন্তু আমরা এত বড় একজন বিজ্ঞানীকে কিন্তু কখনোই পেতাম না। প্রায় হাজারেরও উপরে তার আবিষ্কার রয়েছে যেটা অন্য কোনো বিজ্ঞানী কখনোই করতে সক্ষম হয়নি, আপনারা হয়তো অবগত আছেন, যে কোনো মানুষ একটা আবিষ্কার করতেই শেষ, হ্যাঁ সে হাজার হাজার জিনিস আবিষ্কার করে সক্ষম হয়েছে। আপনি দেখেন এরকম হাজারো মনীষী রয়েছে যাদের কথা যদি, হাজারো বিখ্যাত ব্যক্তি রয়েছে যারা এভাবে বিখ্যাত হয়েছে। তো একটা বিষয় বলা বলা দরকার, যেটি হচ্ছে যে আপনি যে পথে সবাই যাচ্ছে ও পথে আপনি গিয়ে যে সফল হবেন এটা কতটুকু যুক্তিযুক্ত, অনেক সময় স্রোতের বিপদে গিয়ে বিপরীতে গিয়ে কিন্তু আমাদের সফল হতে হয়, এই বিষয়গুলো রয়েছে। তো আমরা এগুলো নিয়ে কথা নাই বা বললাম, আমি শুধু এতটুকুই বললাম, সেটি হচ্ছে যে আপনাকে 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 অবশ্যই আপনাকে এই বিষয়টা মাথার মধ্যে রাখতে হবে যে সৃষ্টিকর্তা পৃথিবীর শ্রেষ্ঠ জীব হিসেবে আপনাকে সৃষ্টি করেছেন। সো ছোটখাটো কোনো বিষয় বা আপনি যে জিনিসগুলো আপনার অপর্যাপ্ততা রয়েছে, যেগুলো আপনার অপ্রাপ্তি রয়েছে, সেগুলোকে তুচ্ছ করে আপনাকে কিন্তু সামনে এগিয়ে যেতে হবে। সেগুলোকে যদি আপনি বড় করে দেখেন, সেগুলোকে আপনি বুকে ধারণ করেন, করে আপনি নিজেকে ছোট মনে করেন, তাহলে কিন্তু আপনি কখনোই বড় হতে পারবেন না। তো যাই হোক, এই বিষয়টা এখানেই থাকলো। আমরা এখন চলে যাব আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় খাদ্য ও পুষ্টি, সেটি নিয়ে আমরা কথা বলতেছিলাম, এবং তার ধারাবাহিকতায় আজকে আমরা হয়তো কথা বলবো আমাদের যে টপিক রয়েছে আমরা দেখে নিই কি রয়েছে। দেখেন আমাদের কিন্তু আমিষ বা প্রোটিন নিয়ে আমি অল্প একটু কথা বলেছিলাম গতদিন, সেটির একটু ধারাবাহিকতা আমরা একটু দেখবো আমাদের। ওকে, আমি একটু এটা হচ্ছে কি বলে এটাকে লাল কালার করে দিই, তাই না, তাহলে মনে হয় একটু ভালো দেখাবো। ওকে, আমাদের বেঞ্চটা এখান থেকে, ওকে ঠিক আছে। দেখেন এখানে কিন্তু হচ্ছে আমিষ বা প্রোটিন নিয়ে আমি গতদিন হয়তো কথা বলেছিলাম, আমার যতটুকু মনে পড়ে। এই যে দেখেন কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এই সমন্বয় কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন, এই হচ্ছে চারটি জিনিসের সমন্বয় কিন্তু হচ্ছে আমাদের এই রাসায়নিক যে গঠন সেটি হচ্ছে গঠিত হয় আর কি। ওকে, এরপরে দেখেন নাইট্রোজেনের পরিমাণ যেটি রয়েছে সেটিতে মনে করেন আমিষের 16% মতো থাকে। প্রোটিন গঠনের একক, হ্যাঁ প্রোটিন বা আমিষ যেটা একই জিনিস, আমরা অনেক সময় গোলাই ফেলি, এটা ইংরেজি নাম, এটা বাংলা নাম, তাই তো। প্রোটিন কোড একটা থাকে যেটি হচ্ছে প্রোটিনের কোডকে আমরা ধরে নেই P49, এটা অনেক সময় এমসিকিউ চলে আসতে পারে। প্রোটিনের গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড হচ্ছে মূলত 20টি থাকে, এবং অত্যাবশ্যকীয় বা অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড হচ্ছে আপনার অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড হচ্ছে 8টি। এটা পরীক্ষার মধ্যে বরাবরই প্রশ্ন আসে যে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কয়টি, তো খুব ভালো করে মনে রাখতে হবে। অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড হচ্ছে 8টি। দেখেন লিউসিন, আইসোলিউসিন, লাইসিন, মিথিওনিন, ট্রিপ্টোফন, মিথাইল, ফিনাইল অ্যালানিন, ফিনাইল অ্যালানিন এবং থিওনাইন, ভেলিন। তো দেখেন 8টি যে হচ্ছে আমাদের কি বলা হয় অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড রয়েছে, সেগুলো আমাদের ভালো করে মুখস্থ রাখতে হবে বা মনে রাখতে হবে, কারণ পরীক্ষার মধ্যে আসতে পারে যে নিচের কোনটি, নিচের অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কয়টি, সেক্ষেত্রে 8টি আপনি অ্যান্সার করে দিলেন। অনেক সময় থাকতে পারে যে নিচের কোনটি অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড, সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই 8টি মনে রাখতে হবে, যে কোনো একটি আপনার অপশনে থাকতে পারে। ওকে, এরপরে দেখেন আমরা একটু এখানে দেখবো দৈনিক যে প্রয়োজন একজন প্রাপ্তবয়স্ক মানুষ, আমি এটি গতকালকে একটু হলেও বলেছিলাম হয়তো, আচ্ছা আমি আরেকবার রিপিট করে দিলাম। ওকে, দেখেন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য, পুরুষের জন্য কিন্তু 65 গ্রাম এবং মহিলাদের জন্য 50 গ্রাম দরকার হয়, এটা আমরা গতদিন বলেছিলাম। ওকে, আমাদের গত ভিডিওতে আপনারা এটা পাবেন, তাই আমি আর এটা নিয়ে কথা না বলি, কারণ আমাদের জন্য আরো গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, সেগুলো আমরা দেখবো। দেখেন একেবারেই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে যে স্নেহ পদার্থ বা লিপিড, যেটাকে আমরা বলে থাকতেছি। সো আমাদের দেহ গঠন ক্ষয়পূরণের জন্য কিন্তু এই লিপিডটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং আমাদের যে সুষম খাদ্য, যে খাদ্যের 6টি উপাদান থাকে তার মধ্যে কিন্তু স্নেহ পদার্থ বা লিপিড জাতীয় পদার্থ এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান, যেটি আমাদের শরীরের খুব অল্প পরিমাণ লাগলেও সেটির অভাবে কিন্তু আমাদের শরীর স্বাভাবিক কার্যক্রম করতে ব্যর্থ হয়, এবং আমাদের যদি এটির পরিমাণ বেড়ে যায় তাহলে কিন্তু হচ্ছে আমাদের শরীরের ব্যাপক কি বলা হয় ব্যাপকতা বা এর প্রভাব হচ্ছে দেখা যায়। সো আমরা একটু এটা নিয়ে কথা বলি। দেখেন আমাদের প্রথমত দেখেন এখানে যে এই উপাদানটি রয়েছে, যে আপনার এই স্নেহ পদার্থ বা লিপিড যেটি রয়েছে, সেটি আসলে কি দিয়ে থাকে, এর গঠন উপাদান মূলত ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। মূলত কি থাকে, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, এটা দিয়ে হচ্ছে গঠিত হয়। ফ্যাটি অ্যাসিডের সংখ্যা এবং গ্লিসারলের সংখ্যা সেটা হচ্ছে আমাদের দেয়া আছে। দেখেন প্রায় 20 ধরনের ফ্যাটি অ্যাসিডের সমন্বয় হচ্ছে এটি গঠিত হয়। এখন দেখেন এই
স্নেহ পদার্থকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি, একটি হচ্ছে আপনার সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। কি সম্পৃক্ত, আরেকটি কি অসম্পৃক্ত। আমাদের একটু মনে রাখতে হবে কি সম্পৃক্ত একটা অসম্পৃক্ত। এখন দেখেন চর্বি, তরল এবং তেল, এখানে বিষয়টা বলা হচ্ছে যে আপনার হচ্ছে কোনটি কঠিন থাকে কোনটি, আর কোনটি থাকে হচ্ছে তরল থাকে। এখন দেখেন কঠিন মূলত বলা হচ্ছে চর্বি, এবং তেল যেটা যেটা দিয়ে হচ্ছে যে গ্লিসারিল বা স্নেহ পদার্থ থাকে সেটা কি তরল থাকে। আমরা হয়তো তেল প্রতিদিনে খাই তাই না, তেল যেটা এটা মূলত হচ্ছে তরল জাতীয় হচ্ছে স্নেহ পদার্থ। কি তরল জাতীয় স্নেহ পদার্থ। আরেকটি দেখেন কঠিন যে স্নেহ পদার্থটা রয়েছে, কঠিন বা শক্ত, যেটাকে আমরা করি না তিনটি অবস্থায়, সেটা মূলত আমরা যখন চর্বি দেখি তাই না, আমরা বাজার থেকে যখন গরুর মাংস কিনি সুন্দরভাবে এটাকে চর্বি দেখি তাই না, আর সেই চর্বিটাই। ওকে, তাহলে আমরা এটা দেখে নিলাম। এরপরে দেখি আমাদের যে স্নেহ পদার্থ সেটা আমরা দেখে নিয়েছি। এরপরে দেখেন এদের অবস্থানটা আসলে, এই চর্বিটা আমরা কোথায় থাকে, ত্বকের নিচে, যকৃৎ, মস্তিষ্ক এবং মাংসপেশিতে। আসলে আসলে যখন আমরা কোনো কুরবানি যখন করি, আমাদের গরু, ছাগল, মহিষগুলোকে যখন আমরা কুরবানি করি, বিশেষ করে যখন আমরা গরু কুরবানি করি তখন কিন্তু আমরা দেখি যখন আমরা মাংসগুলো আলাদা করি, এই অংশগুলো ত্বকের নিচে যখন চামড়াটা চুলা হয় অনেক সময় দেখা যায় যে ওখানে চর্বিগুলো হচ্ছে লেগে থাকে তাই না, যে ত্বকের নিচে চর্বিটা থাকে, যকৃতে থাকে, মস্তিষ্কে এবং মাংসপেশি থাকে, এই অংশগুলোতে হচ্ছে চর্বিগুলো থাকে। আমরা দেখে নিলাম চর্বি কোথায় থাকে। এরপরে দেখেন এটার উৎসটা কি, আসলে এটা মূলত আমরা যে চর্বিটা কোথা থেকে পাবো, আমরা যখন কোনো খাদ্য গ্রহণ করবো কোন কোন খাদ্যগুলোতে হচ্ছে আমরা পেতে পারি, এটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের একটু ভালো করে জানতে হবে। দেখেন মাংসতে আমরা পাবো, মাখনে পাবো, ঘিতে পাবো, পনিরে পাবো, ডিমের কুসুম, যে দেখেন যে ডিমটা থাকে সাদা অংশ থাকে না, যে লাল যে অংশটা থাকে কুসুম যেটা, সেই ডিমের কুসুমে কিন্তু প্রচুর পরিমাণে আমরা চর্বি পাবো। এছাড়াও সয়াবিন যেটা রয়েছে, সয়াবিন তেল কিন্তু আমরা বরাবরই খাই না, সেখানেও কিন্তু চর্বিটা থাকে। সরিষা, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সরিষা কিন্তু আমরা সেই সরিষা ইলিশ না, সরিষা কিন্তু আমরা গায়ে, সরিষার তেল যেটা গায়ের মধ্যে মাখি, সেই সরিষা থেকে কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে আমাদের চর্বি পেতে পারি। তিল, নারকেল, এরপরে সূর্যমুখীর তেল, এগুলো থেকে হচ্ছে আমরা এই চর্বিটা পেতে পারি। তাহলে আমরা দেখলাম পরীক্ষার মধ্যে আসতে পারে যে নিচের কোনটি থেকে চর্বি পাওয়া যায় বা লিপিড জাতীয় উপাদান পাওয়া যায়, তখন হচ্ছে আমাদের এগুলো যে কোনো একটি পরীক্ষা অপশনে থাকবে, সেটা আমাদের কি করতে হবে, দাগিয়ে দিতে হবে। এরপরে দেখি আমাদের আরেকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে যে দৈনিক প্রয়োজন। আসলে একজন ওকে, আমি একটু হচ্ছে মিশে নিতে না ইরিজার দিয়ে, এটা কেমন জানি একটু দেখাচ্ছে। ওকে, আমরা একটু মিশাই নিলাম। দেখি তাহলে আমাদের যে বিষয়টা বলতেছি যে হচ্ছে পূর্ণবয়স্ক, যে একজন পূর্ণবয়স্ক মানুষের জন্য কত গ্রাম চর্বির প্রয়োজন হয়। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যেটা পরীক্ষার মধ্যে অবশ্যই আসতে পারে, যে চর্বি একজন প্রাপ্তবয়স্ক মানুষের কত গ্রাম চর্বির প্রয়োজন হয় দৈনিক। প্রাপ্তবয়স্ক মানুষের জন্য আমরা কত গ্রাম, 50 থেকে 60 গ্রাম, 50 থেকে 60 গ্রাম, 50 থেকে কি 60 গ্রাম চর্বির প্রয়োজন হয়। এখন দেখেন প্রাণীজ উৎস এবং উদ্ভিজ উৎস, এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে যে আমরা একটু আগে দেখে খাবারগুলো দেখেছিলাম, দেখেন যে হচ্ছে আমরা কি দেখেছিলাম, মাংস দেখেছিলাম, এরপরে দেখেছিলাম আমাদের হচ্ছে ডিম দেখেছিলাম, এরপরে দেখেছিলাম সয়াবিন দেখেছিলাম, তিল দেখেছিলাম, নারকেল দেখেছিলাম। যে দেখেন বিভিন্ন যে খাদ্য উপাদানগুলো দেখেছিলাম, এই খাদ্য উপাদানগুলো কিন্তু এক রকম। দেখেন মাংস প্রাণী থেকে আসে, ডিমও প্রাণী থেকে আসে, আবার উদ্ভিদ দেখেন সয়াবিন, সরিষা, তিল, নারকেল, সূর্যমুখী, এগুলো কিন্তু উদ্ভিদ থেকে আসে। তো এই যে উৎস, যে উৎপাদনের যে উৎস রয়েছে, সেটার উপর ভিত্তি করে চর্বিকে কিন্তু দুই ভাগে ভাগ করা, একটি হচ্ছে প্রাণীজ উৎস আর একটি হচ্ছে উদ্ভিদ উৎস। দেখেন উৎসকে কিন্তু আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটি কি প্রাণীজ উৎস, খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে মনে রাখতে হবে, প্রাণীজ উৎস, আর একটি কি উদ্ভিজ্জ উৎস। ওকে, আমরা একটু দেখে নিলাম, বুঝে নিলাম। ওকে, দেখেন প্রাণীজ উৎস, উদ্ভিজ্জ উৎস। এখন যেটা প্রাণী থেকে যেটা পাওয়া যাচ্ছে সেটা প্রাণীজ, আর যেটা হচ্ছে উদ্ভিদ থেকে পাচ্ছি। দেখেন মাংস, এগুলো আমরা কই পাবো, মাংসটা কিন্তু, আচ্ছা মাখন বাদ দিলাম, মাংস আমরা কই থেকে পাবো, মাংস কিন্তু প্রাণী থেকে পাবো। এরপরে দেখেন আপনার ডিমটাও কিন্তু আমরা প্রাণী থেকে পাবো। পনির, এটাও কিন্তু দুধ টাইপ না, এটাও তো আমরা ঘি, এগুলো তো আমরা ওখান থেকে পাই, সো এগুলো প্রাণীজের মধ্যে থাকে। উদ্ভিদ দেখেন সয়াবিন, সরিষা, তিল, এগুলো কিন্তু আমরা উদ্ভিদ থেকে পাই, গাছ থেকে পাই, সো এগুলো কিন্তু আমাদের উদ্ভিজ্জ স্নেহ পদার্থ বা লিপিড পদার্থ। ওকে, তাহলে আমরা দেখে নিলাম। তো পরীক্ষার মধ্যে আসতে পারে নিচের কোনটি প্রাণীজ স্নেহ পদার্থের উপাদান, বা নিচের কোনটি হচ্ছে প্রাণীজ হচ্ছে উৎস থেকে সংগ্রহ করা হয়ে থাকে। ওকে, তাহলে আমরা দেখে নিলাম এটা। এরপরে দেখেন শক্তি উৎপাদন প্রতি 1 গ্রামের জন্য, এটা খুবই গুরুত্বপূর্ণ। যখন আমরা ক্লাস 8-এ পড়তাম তখন কিন্তু এই প্রশ্নগুলো আমার এখনো মনে পড়তেছে, যে হচ্ছে আমাদের স্যার এসে পড়াইতো। সো ওই যে 1 গ্রাম থেকে কত কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়, 1 গ্রাম আমিষ থেকে কত কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়, 1 গ্রাম হচ্ছে
কি বলা হয় 1 গ্রাম বিভিন্ন যে উপাদানগুলো রয়েছে ভিটামিন, তাই না? তো বিভিন্ন যে গ্রামের রয়েছে সেখান থেকে কিন্তু হচ্ছে আমরা দেখে নিব কোন থেকে কোন কত কিলো ক্যালোরি হচ্ছে শক্তি উৎপন্ন হয়। সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের মধ্যে ভালো করে মুখস্থ করে রাখতে হবে, মাথার মধ্যে রাখতে হবে। ওকে, 9.3 কিলো ক্যালোরি, 9.3 কি 9.3 কিলো ক্যালোরি হচ্ছে 1 গ্রাম চর্বি থেকে উৎপন্ন হয়। দেখছো, মানে আমাদের যে অন্য খাবারগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু চর্বি থেকে ব্যাপক ব্যাপক পরিমাণ শক্তি বেশি উৎপন্ন হয়। সো আমাদের অল্প একটু খেলে কিন্তু আমাদের যে দৈহিক চাহিদা সেটা কিন্তু পূরণ হয়ে যাবে, তাই না? তারপরেও দেখে ওখানে দেখেন হচ্ছে এখানে বলা হচ্ছে 50 থেকে 60 গ্রাম হচ্ছে আমরা খেতে পারি। দেখেন শক্তি উৎপাদন 1 গ্রাম বলছে শোষণের সহায়ক ভিটামিন, শোষণের সহায়ক ভিটামিন এডিই কে স্নেহ দ্রব্য। আচ্ছা দেখেন আমাদের একটা বিষয় এখানে আছে খুবই গুরুত্বপূর্ণ, সেটি আমরা একটু দেখে নিব। যদিও এটা আমরা আবার আমাদের যখন ভিটামিন অংশ আমরা পড়বো সেখানে হচ্ছে আমরা এটি পড়তে 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 পারবো। তারপরে হচ্ছে আমি একটু দেখে নেই। ওকে, আমি আন্তরিক দুঃখের সাথে জানাচ্ছি যে হচ্ছে আমার কাছে কোনো ডিভাইস নেই, আমি কোনো কমেন্ট এখানে দেখতে পাচ্ছি না। আবার কোনো সমস্যা থাকে আপনারা একটু কমেন্টে জানাবেন। আমাদের কর্তৃপক্ষ রয়েছে, তারা অবশ্যই যদি কোনো গুরুতর কোনো মন্তব্য থাকে তারা অবশ্যই আমাকে এসে জানাবে, সমস্যা নেই। যা আপনারা কমেন্ট করতে থাকেন, যদি আপনাদের কমেন্ট করার ইচ্ছা থাকে কমেন্ট করেন, অথবা যদি মনে হয় যে না এটা আমাদের জন্য ভালো একটা ভিডিও বা আমাদের জন্য কাজে আসতে পারে শেয়ার করে দিতে পারেন। ওকে, তাহলে হচ্ছে আমরা যেটা দেখতেছিলাম সেটি হচ্ছে যে শোষণে যে, আচ্ছা কই জানি ছিলাম, এই যে এটাতে ছিলাম, তাই না? যে এডিই কে, এই যে দেখেন এডিই কে হচ্ছে চর্বিতে দ্রবণীয়, নিচে চর্বিতে দ্রবণীয় ভিটামিন। সো এটা বিগত সালগুলোতে বহুবার পরীক্ষার মধ্যে এসেছিল যে নিচের কোনটি চর্বিতে দ্রবণীয় ভিটামিন, নিচের কোনটি চর্বিতে দ্রবণীয় ভিটামিন। সো আমাদের একটু শোষণের সহায়ক ভিটামিন, এটা হচ্ছে শোষণ বলতে যে ডুবে যায় স্নেহ দ্রবণীয় যে লেখা আছে। সো আমাদের কি বিসি বাদে যে ভিটামিন গুলো রয়েছে, বিসি কিন্তু হচ্ছে এটা হচ্ছে দ্রবণীয় নয়। হ্যাঁ, বি এবং সি যে ভিটামিনটা রয়েছে সেটা চর্বিতে দ্রবণীয় নয়। আর বাকি যেগুলো রয়েছে এডিই কে এই ভিটামিন গুলো হচ্ছে চর্বিতে দ্রবণীয়। সো এটা কিন্তু আমাদের ভালো করে বুঝতে হবে। ওকে, তাহলে কিন্তু আমরা দেখো এখানে একটা দেখেন, এখানে আমরা একটা সরি, এখানে হচ্ছে আমরা জাস্ট একটা হচ্ছে সব থেকে অসংখ্য অসংখ্য এমসিকিউ দেখতেছি, যেগুলো হচ্ছে শুধু একটা এখানে স্লাইডে মনে হচ্ছে, বাট এখানে যতটি হচ্ছে আপনার কি বলা যতটি লাইন রয়েছে তার থেকে দ্বিগুণ সংখ্যক প্রশ্ন এখানে সরবরাহ করা আছে। সো আপনি যদি একটু ভালো করে এটা যদি স্ক্রিনশট নিয়ে রাখেন, এটা যদি আপনি ভালো করে অ্যানালাইজ করেন, শর্ট করে পড়েন, আপনি এখান থেকে অবশ্যই প্রশ্ন কমন পাবেন। যদি এখান থেকে প্রশ্ন আসে, এর বাইরে গিয়ে প্রশ্ন করার কোনো জায়গা নেই, প্রশ্ন করার কোনো ক্ষমতাও নেই, কারণ এগুলোর বাইরে প্রশ্ন করা হতেই পারে না। কারণ কি প্রশ্ন করবো, দেখেন একটা স্নেহ পদার্থ কোথায় উৎপাদন হচ্ছে, কত প্রকার, কোথায় আমরা পাচ্ছি, এগুলোর কতটুকু শক্তি উৎপন্ন হচ্ছে, এরপরে মানুষের জন্য কতটুকু দরকার হচ্ছে প্রতিদিন আমাদের, হ্যাঁ, এরপরে এগুলো কোথায় দ্রব্যনীয়, এর বাইরে তো আসলে নাই রে ভাই, এর বাইরে তো প্রশ্ন নাই। সো আমরা যদি এতটুকুই পড়ি, খুব ভালো করে এতটুকু পড়ি, জাস্ট আমরা কম করে পড়ি, এটা কিন্তু ব্যাপকভাবে লেখা যায়, আরো সুন্দর করে বড় করে কিন্তু এটাই 8-10 পেজ করা যাবে। সো এটাকে আমি শর্ট করে সুন্দরভাবে টেবিলে নিয়ে আসি, যাতে আপনারা একটা স্লাইডে খুব সহজে, যখন এটা বলতেছিলাম শুরুর দিকে যে হচ্ছে আমরা যখন হচ্ছে নিজেকে কি বলা হয় আমরা অল্প কিছুতে সন্তুষ্ট রাখতে পারি, তখনই কিন্তু আমরা সম্ভব কি বলা হয় সফল হতে পারি। তো এটা যে কোনো ক্ষেত্রে আপনি যদি নিজেকে একটু স্থির করে ধরতে পারেন, যেটা আমি অনেক সময় পারি না, বেশিরভাগ সময় পারি না আসলে নিজেকে স্থির করে ধরে রাখতে, তো এই জন্য অনেক সময় আমি অবশ্যই ব্যর্থ এদিক থেকে। যাই হোক, আমি আমাদের যারা শিক্ষার্থী রয়েছেন আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, আপনারা অবশ্যই আপনাদেরকে স্থির করে ধরে রাখবেন একটি জায়গায়। অবশ্যই আপনি যখন নিজেকে স্থির করে ধরে ওই জায়গাটা বুঝে শুনে নিজেকে কি বলা হয় নিজের যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলোকে যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো একনিষ্ঠর সাথে মনোযোগের সহিত সেগুলো আপনি বাস্তবায়ন করবেন, তখনই কিন্তু আপনি সফলতা অর্জন করবেন। তো আমার কিন্তু দেখেন, আমার যখন আমার ব্রেনটি কিন্তু আসলে আমি একটু যুক্ত করে আসলে কথা বলতে ইচ্ছা করতেছে কেন বুঝতেছি না। যে বিষয়টা হচ্ছে যেটা আমাদের কিছু সাইড বিষয় আছে যেগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ না, তারপরে আমাদের হচ্ছে কি যেমন হচ্ছে কোনো দিন যদি সূর্য না ওঠে, ধরেন হচ্ছে কোনো একটা দিনে যে এই সময় অনেক সময় হচ্ছে আমাদের যখন হচ্ছে বিশেষ করে বর্ষার দিকে বা তারও একটু পরে শীতের দিকে যদি সূর্য না ওঠে, ধরেন সারাদিন সূর্য ওঠে না, বিশেষ করে শীতকালে, তাই না? সূর্য ওঠে না, কি হয় মেঘের আড়াল থেকে কিন্তু হচ্ছে কি বলা হয় সূর্য সূর্য হচ্ছে মেঘের আড়াল থেকে কিন্তু সূর্য হচ্ছে রশ্মি দেয়। তো দিন হলে কিন্তু আমরা সূর্যকে দেখা যায় না, কিন্তু সূর্য যে ভাই একটা গরম ভাব সেটা কিন্তু বা সূর্য যে আছে তার একটা অস্তিত্ব আমরা দিনের বেলায় বুঝতে পারি। এই হচ্ছে বিষয়টা। আপনি এমন কিছু বিষয়, এমন কিছু আপনার হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় থাকবে যেগুলো হচ্ছে আপনাকে সরাসরি পরীক্ষা আসবে না বা সরাসরি আপনার জীবনে কোনো ভূমিকায় রাখবে না, কিন্তু সেগুলো ভিতরে থেকে আপনাকে হচ্ছে একটা সাপোর্ট দিবে, ভিতরে থেকে আপনাকে সামনে এগিয়ে যাওয়ার একটা প্রেরণা দিবে, ভিতরে থেকে হচ্ছে আপনাকে নতুন
করে উজ্জীবিত করবে, আপনাকে আরো আরো কাজ করার আগ্রহ তৈরি করবে। সো এইরকম বিষয়গুলো হচ্ছে এই বিষয়গুলো যেগুলো হচ্ছে আমাদের মেন্টালি বলেন, আমাদের মেন্টালি একটা সাপোর্ট দিবে। সো আপনি মানসিকভাবে যদি পরিপক্ক থাকেন, আপনি মানসিকভাবে যদি সন্তুষ্ট থাকেন, তাহলে আপনি যে কোনো কাজ খুব সহজেই করতে পারবেন। সো এই জায়গাটার দিকে আপনার মন খারাপ, আপনার মানসিক অবস্থা স্বাস্থ্য ভালো না, তাহলে কিন্তু আপনি যে কোনো কাজেই খুব সুন্দরভাবে করতে পারবেন না। সো এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। তো এটা বলতেছিলাম যে আমাদের একটু আমাদের ব্রেনকে কিন্তু আমরা যদি কি করি, আমি একটি জরিপে সম্ভবত হচ্ছে এটা যুক্তরাষ্ট্রের একটি ইউনিভার্সিটি, তারা হচ্ছে জরিপটি করেছিল এবং তারা জরিপ করে একটি আশ্চর্যজনক হচ্ছে রিপোর্ট দিয়েছিল। সেটি হচ্ছে যে আমাদের ব্রেন, আমরা কিন্তু অনেকে বলি না যে ভাইয়া হচ্ছে আমাদের মনে থাকে না বা স্যার আমাদের মনে থাকে না, আমার নিজেরও এমন হয় যে একটু আগে বলতেছিলাম যে কি পড়াচ্ছিলাম আসলে, আমরা কিন্তু হচ্ছে যখন কি বলা হয় যে একটু পড়াশোনা করি বা আমাদের ভুলে যাওয়ার প্রবণতা, মানে সবসময় ভুলে যাই, কি অবস্থা যাই করি তাই ভুলে যাই। অবশ্যই এটা আমাদের অন্য দিক থেকে আছে, যখন ওই আমাদের ব্যক্তিগত জীবনে যখন আমরা বিভিন্ন ঝামেলার মধ্যে থাকি, আমরা চাই যে এগুলো ভুলে যেতে, নতুন করে আমাদের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে, কিন্তু এই ভুলে যাওয়াকেই কেন্দ্র করে হয়তো আমাদের আরো গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে আমরা ভুলে যাই। কিন্তু দেখেন কি হলো যে যুক্তরাষ্ট্রের সম্ভবত স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, আমার মনে পড়তেছে না এখন, যাই হোক আমিও ভুলে গেছি আসলে, ওকে, ইউনিভার্সিটি যাই হোক, তারা একটা জরিপ করেছিল। তো জরিপে হচ্ছে তারা যে বিষয়টি উত্থাপন করেছে সেটি হচ্ছিল যে আমরা যখন আমাদের ব্রেনকে যে নিউরনের যেটা আমাদের কি বলা হয় মস্তিষ্ক, আমাদের ব্রেন নিউরন যে গঠনের কাজে রাখো কি করে, সেটি আমাদের স্মৃতি শক্তিকে ধারণ করে। তো ব্রেনের এমন একটি জায়গা রয়েছে, জাস্ট একটু আমি দেখাই, দেখেন আপনার ব্রেনটা যদি এরকম থাকে, জাস্ট এরকম একটা বাঁকা অংশ রয়েছে ইউ আকৃতির, সেটাকে আমরা বলতেছি হিপোক্যাম্পাস। কি হিপোক্যাম্পাস? এই হিপোক্যাম্পাসে আমাদের যে স্মৃতিশক্তি সেটি সঞ্চিত থাকে। সো আমরা হিপোক্যাম্পাসটাই মূলত আমাদের স্মৃতিশক্তি বা আমাদের মনে রাখা যে সেটিকে নিয়ন্ত্রণ করে থাকে। এখন মানুষের এত পরিমাণ হিপোক্যাম্পাস, এই যে ব্রেন নিউরন তৈরি হয় যেখানে হিপোক্যাম্পাস থাকে, যেটির মাধ্যমে যদি কোনো ভিডিও রেকর্ডার করা হয়, যে আমাদের জিবিতে এখন আমাদের ফোন গুলোতে না বিভিন্ন জিবিতে রেকর্ড করতেছি। সো 100 কি বলা হয় এটা হচ্ছে, আমি সম্ভবত দেখলাম যে প্রায় 300 বছরেরও বেশি, মানে একটা একটা যদি মানুষ হচ্ছে আনলিমিটেড ভিডিও রেকর্ডার ধরা হয়, যে একটা মানুষকে আপনি ভিডিও রেকর্ডার ডিভাইস ধরলেন, যে ভিডিও রেকর্ডের ডিভাইস, হ্যাঁ ভিডিও রেকর্ডিং ডিভাইস ধরলেন, সেই রেকর্ডারটা যদি অন করা হয়, সেটি মিনিমাম 300 বছর হচ্ছে আনলিমিটেড, মানে কোনো ব্রেকিং ছাড়াই হচ্ছে যে পরিমাণ তার ধারণ ক্ষমতা রয়েছে সে রেকর্ড করতে পারবে। বুঝতে পারছেন? তাহলে আমাদের ব্রেনে মহান আল্লাহ তাআলা কি পরিমাণ কি বলা হয় ধারণ ক্ষমতা দিয়ে তৈরি করেছেন। আমরা কেন এই 60-70 বছর জীবনে আমাদের তো এখনো 22-23-25 বছরও হয় না, তারপরে এসে দেখি যে সব ভুলে যাচ্ছি। হায় হায় কি একটা অবস্থা। তো আমাদের এই ব্রেনটা কিন্তু আমরা ওভাবেই সেট আপ দিচ্ছি, মানে আমাদের এই ভুলে যাওয়ার পিছনে আমাদের কিন্তু এই খাদ্য গ্রহণও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই যে পুষ্টি যে উপাদানগুলো আছে সেগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার সাথে আমাদের ব্রেনকে আমরা বারবার ফল্ট, নেগেটিভ কমান্ড দেয়, নেগেটিভ নির্দেশনা দেয়, যেটি হচ্ছে আমাদের জন্য খুবই ভয়ঙ্কর। কারণ আমরা দেখেন আমাদের বারবার ভুল সিদ্ধান্ত দেওয়ার কারণে আমাদের ব্রেন বিরক্ত হয়ে যায়, যার কারণে আমাদের ভুল করার প্রবণতা তৈরি হয়, তাই না? আমরা যখন কম্পিউটারকে রং কি বলা ইনপুট দিই, তখন কিন্তু সে আমাদের অ্যালার্ট করে দেয় যে রং হচ্ছে কি বলা হয় রং ইনপুট, রং কিওয়ার্ড। সো আমি ঠিক আমাদের ব্রেনকে বারবার এরকম রং ডিসিশন দিচ্ছি, রং নির্দেশনা দিচ্ছি, ভুল নির্দেশনা দিচ্ছি, যে কারণে আমাদের ব্রেন বিরক্ত হয়ে যাচ্ছে, আমরা এই ভুলে যাওয়ার প্রবণতার মধ্যে চলে। সো আমাদের এই যে বললাম এইখানে কিন্তু চলে আসলো আবার যে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা। সো আমাদের জীবনকে সঠিক পথে পরিচালনা করতে হবে, সেই সাথে আমাদের প্রত্যেকটি সিদ্ধান্তকে সঠিকভাবে নেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ পরিশ্রম করতে হবে, সেই পরিমাণ তথ্য আহরণ করতে হবে এবং আমাদের সবসময় পজিটিভ ভাইবে চলতে হবে। সো নেগেটিভ এড়িয়ে চলতে হবে এবং ব্রেনকে সবসময় পজিটিভ থিঙ্কিং করাতে হবে এবং পজিটিভ নির্দেশনা দিতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে আমরা আমাদের যেটা দেখতেছিলাম সেটা দেখলাম। আমরা এখন চলে যাবো, আমাদের আরো কিছু বিষয় রয়েছে। দেখেন এখানে আরো কিছু অভাবজনিত সমস্যা এবং প্রতিরোধের উপায়। এখন শিশুদের এই যে স্নেহ জাতীয় পদার্থ রয়েছে সেটির অভাবে শিশুদের হচ্ছে একজিমা, বয়স্কদের চর্মরোগ, ত্বক শুষ্ক ও খসখসে হয়ে যায়। দেখেন এগুলো কিন্তু পরীক্ষার মধ্যে আসতে পারে, যে নিচের চর্বির অভাবে বা কি বলা হয় লিপিডের অভাবে কোন রোগটি হয়। তো শিশুদের কি বলা হয় একজিমা হয়। কি হয়? একজিমা হয়। এরপরে দেখেন বয়স্কদের হচ্ছে চর্মরোগ হয়, ত্বক শুষ্ক হয়। ত্বক কি হয়? শুষ্ক হয়। ওকে, আমরা যেটা দেখতেছিলাম যে হচ্ছে ত্বক শুষ্ক হয়, ত্বক শুষ্ক এবং খসখসে হয়। ওকে, এটা আমরা দেখে নিলাম। এবার প্রতিরোধের উপায় কি? দৈনিক ক্যালোরি হচ্ছে যেটা রয়েছে সেটি হচ্ছে এখানে দেওয়া আছে। দৈনিক ক্যালোরি 1 থেকে 2% লাইসোজনিক অ্যাসিড যুক্ত স্নেহ পদার্থ। ওকে, আচ্ছা প্রতিরোধ করার জন্য আমাদের অবশ্যই 1 থেকে 2% কি করতে হবে? এই যে লাইসোজনিক যুক্ত স্নেহ খাবার গ্রহণ করতে হবে আমাদের প্রতিদিন,
কি করতে হবে, এই খাবারটি গ্রহণ করতে হবে। তাহলে আচ্ছা এটা আমরা দেখে নিলাম। আমরা এখন চলে যাব ভিটামিনে। ওকে, আসলে আমি একটু দেখে নেই। আহ আর একটু হচ্ছে আমি রিকোয়েস্ট করবো যারা সংযুক্ত আছেন একটু ভিডিওটি শেয়ার করে দিবেন। আসলে লাইভের উপস্থিতি বা কমেন্ট নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কারণ আমি এইটি নিয়ে কাজ করতেছি না। আমি আপনাদের যেটি নিয়ে কাজ করতেছি যে তথ্যবহুল কন্টেন্ট উপহার দিতে, যেটি আপনার ভবিষ্যতে কাজে লাগবে। আপনারা যারা ভবিষ্যতে ভিডিওটি দেখবেন আমাদের পেজে থাকবে এবং আশা করি আমাদের ইউটিউবেও থাকবে। সো আপনারা সেখান থেকে কিন্তু এই তথ্যবহুল যে কন্টেন্ট গুলো রয়েছে সেগুলো আপনারা দেখে নিতে পারবেন। এই জন্যই আমার কাজ, এই জন্য আমি এটা নিয়ে কাজ করতেছি। প্রতিদিন আপনারা এরকম বিজ্ঞান রিলেটেড আপডেট গুলো পাবেন, যেগুলো আপনারা পড়লে এই বিজ্ঞান অংশে আপনাদের যে 30 এবং 40 মার্ক রয়েছে, বিশেষ করে ডিপ্লোমা মিডওয়াইফারি যারা পরীক্ষা দেবেন তাদের জন্য কিন্তু অনেক সহজ হবে। বেসিক্যালি আমি ডিপ্লোমা মিডওয়াইফারি যারা পরীক্ষা দেবেন তাদের জন্য কাজ করতেছি। তাদের বিজ্ঞান অংশটা নিয়ে আমি কি বলা হয় ব্যাপক তথ্য অ্যানালাইজ করে এই তথ্যগুলোকে খুব সংক্ষিপ্ত আকারে কিভাবে দেওয়া যায় সেটা নিয়ে কাজ করতেছি। এটাই হচ্ছে কথা। আপনারা যদি কারো মনে হয় যে আসলে আমাদের এগুলো দরকার আছে, ওকে শেয়ার করে দিতে পারেন। আর যদি মনে হয় যে না পৃথিবীতে অনেক কন্টেন্ট রয়েছে, এত কন্টেন্টের দরকার নেই, তাহলে ওকে, টাটা বাই বাই। হ্যাঁ, ওকে, তাহলে আমরা একটু দেখে নেই আমাদের জন্য যে বিষয়টি রয়েছে ভিটামিন বা খাদ্য প্রাণ, যেটি সেটি নিয়ে আমরা কথা বলতেছি। ভিটামিন এবং খাদ্য প্রাণ এটি একটি হচ্ছে কি বলা হয় যে সুষম খাদ্য রয়েছে তার একটি উপাদান, যেটিকে ইংরেজিতে আমরা কি বলতেছি ভিটামিন এবং বাংলাতে বলতেছি খাদ্য প্রাণ। ওকে, অনেক সময় আসতেই পারে যে নিচের খাদ্য প্রাণ অনেক সময় বুঝি না, ভিটামিনটা মনে রাখি। সো আমাদের দুটি নামে মনে রাখতে হবে। এরপরে আমাদের দেখি যে এই আবিষ্কারক, এই ভিটামিনটা আবিষ্কার করলো কে? বিজ্ঞানী ক্যাসিমির ফ্রাঙ্ক। ক্যাসিমির ফ্রাঙ্ক। যদি ওটা আসতেও পারে আবার নাও আসতে পারে, সো আমরা একটু দেখে নিলাম, তাই না? আমরা কোনো রিস্ক নেব না, যেহেতু আমি অন্যগুলো আবিষ্কারকের নাম বলি নাই, বা এটা আবিষ্কারের নাম বলছি, তার মানে অবশ্যই কোনো না কোনো কারণ আছে। সো তোমরা কি করবা, সরি আপনারা যারা হচ্ছে দেখতেছেন অবশ্যই কি করবেন, আপনারা এই ভিটামিনের যে না আবিষ্কারক রয়েছে তার নামটি ভালো করে মনে রাখবেন। ওকে, সংজ্ঞা এখানে বলছে যে আসলে ভিটামিন হলো জৈব প্রাকৃতিক যৌগিক পদার্থ যাকে জৈবিক প্রভাবক বলা হয়। কি? জৈব প্রকৃতির যৌগিক পদার্থ যাকে জৈবিক প্রবাহক বলা হয়ে থাকে। আচ্ছা, এটা আপনি একটু দেখে নিন, এটা নিয়ে এত মাথা ব্যথা নাই। এর কাজটা কি? আসলে ভিটামিনটার কাজটা কি? রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। কি করবে? এই হচ্ছে আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা হচ্ছে বাড়াবে। কি করবে ভিটামিনটা? রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। এরপরে দেখেন এর প্রকারভেদ নিয়ে আমরা একটু যদি কথা বলি। প্রকারভেদ সেটি হচ্ছে যে দুই প্রকার। একটি হচ্ছে চর্বিতে দ্রবণীয় পানি। আমরা একটু আগে বলতেছিলাম, আমি যখন হচ্ছে আপনার হচ্ছে চর্বি কি বলা হয় চর্বি পড়াছিলাম বা লিপিড পড়াছিলাম, তখন কিন্তু হচ্ছে আমি বলেছি এটা। ওকে, আমরা এখন এটা ডিটেলস দেখবো। ওকে, আমরা যদি একটু যাই, দেখেন এখানে কিন্তু আমি সুন্দর করে এটা নিয়ে আসার চেষ্টা করেছি। সেটি হচ্ছে যে আসলেই দেখেন আপনাদের পরীক্ষার মধ্যে এই ভিটামিনটাই কিন্তু পরীক্ষার মধ্যে চলে আসে, চর্বিতে দ্রবণীয় ভিটামিন এবং পানিতে দ্রবণীয় ভিটামিন। মানে কি দেখেন বি এবং সি, বি সি এটি কি করে? এটি হচ্ছে আপনার পানিতে ডুবে যায়, পানিতে মিক্স করা যায় এদেরকে। আরেকটি হচ্ছে আপনার এই যে এ ডি ই কে, এডিই কে কি করে? চর্বিতে দ্রবণীয় ভিটামিন, যেটি হচ্ছে আপনার চর্বিতে এগুলো হচ্ছে মিক্স করতে পারে, চর্বিতে মিশে যেতে পারে। ওকে, তাহলে হচ্ছে আমরা এটা সুন্দর করে মনে রাখবো। এখান থেকে অবশ্যই প্রশ্ন আসবে, যদি আসে এ থেকে প্রশ্ন আসবে। ওকে, তাহলে আমরা এটা একটু দেখে নিলাম। এরপরে আমরা একটু যাব আমাদের পরবর্তীতে কি রয়েছে সেটি দেখার জন্য। দেখেন ভিটামিন বা খাদ্যবান, এখানে আরেকটা বিষয় বলতেছি, সব ভিটামিন এবং অ্যান্টি অক্সিডেন্ট। দেখেন আমাদের হলুদ, তাই না? আমরা কিন্তু হলুদ যেটা, এটাকে আমরা বলে থাকি যে হচ্ছে হলুদ। হলুদ কিন্তু প্রচুর হলুদ, এই হলুদ আপনার অ্যান্টি অক্সিডেন্ট থাকে, যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো এই ভিটামিন গুলোর মধ্যে কিছু ভিটামিন আপনি পাবেন যারা হচ্ছে দেখেন আপনার এই যে দেখেন এখানে যদি আমি একটু দেখাই, ভিটামিন এ, ভিটামিন সি এবং ভিটামিন ই। এই যে দেখেন এ, ওকে, যদি একটু দেখাই এ সি ই, এই তিনটি ভিটামিন কি করে? আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা হিসেবে অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে। কি করে এরা? এ সি ই হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে, তাই না? অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে। ওকে, তাহলে আমরা আছে অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ এও অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে। তাহলে আমাদের যে প্রশ্ন আসে যে নিচের কোনটি একটি অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে, নিচের কোন ভিটামিন? তো আমরা এই তিনটার যে কোনো একটি এসিই। ওকে, এটা মনে রাখবে এভাবে। ওকে, তারপরে আমরা একটু দেখে নেই আমাদের এখানে আরেকটি বিষয় দেওয়া আছে, সেটি হচ্ছে যে ভিটামিন এবং খনিজ উৎসের প্রয়োজনীয় তথ্য। এখানে কিছু আরো কিছু তথ্য আছে যে সবুজ শাকসবজি, মানে কোথায় পাবো এই ভিটামিনকে? সবুজ শাকসবজিতে পাবো।
তারপরে খনিজ যে লবণ থাকে সেখানে হচ্ছে আমরা পেতে পারি। শাক তেলে রান্না করতে করতে ব্যবহার করা হয় কারণ এতে থাকা ভিটামিন তেল দ্রবীভূত হয়। আচ্ছা আচ্ছা, আমরা একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে আমরা যখন শাক রান্না করি তখন কিন্তু হচ্ছে আমরা তেল ইউজ করি, তাই না? কেন তেল ইউজ করি? দেখেন, শাক রান্না করার সাথে করতে তেল তেল ব্যবহার করতে হয়, কারণ হচ্ছে এতে হচ্ছে ভিটামিন দ্রবীভূত থাকে। শাক না, আমরা সবকিছু রান্না করতে কিন্তু তেল ইউজ করে থাকি, তো স্পেশালি শাককে রান্না করার জন্য আমরা তেল দিই, তেল হচ্ছে ভিটামিন মিক্স হয়ে যায়, সো এটা আমাদের জন্য উপকারী হবে। ওকে, এরপরে আমরা দেখে নিলাম ওটা, তাহলে আমরা একটু যাবো এই ওকে। দেখেন, মানব দেহে স্বাভাবিক উৎপন্ন ভিটামিন, মানে মানব দেহে ওটা কি বলা হয় যে ডি, মানবদেহে হচ্ছে ভিটামিন ডি এবং কে। ভিটামিন ডি আমরা একটু পরে দেখবো কিভাবে হয়। আমরা জানি যে আমরা যখন অনেক সময় জানি যে সূর্যের যে রশ্মি রয়েছে, তাই না? সূর্য মামার যে রশ্মি, হ্যাঁ, সূর্য মামার যে রশ্মি, সেখান থেকে কিন্তু আমরা ভিটামিন ডি পেতে পারি, তাই না? এই হচ্ছে অবস্থা। তাহলে মানব দেহে আপনি হচ্ছে ভিটামিন ডি, যেটা আমাদের হাড় গঠনে কাজ করে, ভিটামিন কে, সেটাকে কিন্তু আমাদের ভিটামিন কে সম্ভবত চুলের জন্য কাজ করে, তাই না? আচ্ছা, আমরা একটু পরে দেখবো এগুলো নিয়ে। আপাতত একটু জেনে নেই, ভিটামিন ডি এবং কে আমাদের শরীর নিজেরাই উৎপন্ন করতে পারে। ভিটামিন অভাবজনিত বিষয়গুলো থাকে, ভিটামিনের অতিরিক্ততা জনিত রোগকে বলা হয়, মানে ভিটামিন যদি অতিরিক্ত হয়ে যায়, আসলে দেখেন পৃথিবীতে অতিরিক্ত সবকিছু আপনার জন্য ক্ষতিকর। সেটা হতে পারে সাদিয়ার জন্য ভালোবাসা বা আপনার নিজের জন্য ভালোবাসা। তো আপনি যাই করেন না কেন, যখন অতিরিক্ত কিছু হয়ে যাবে সেটা কিন্তু আপনার জন্য অনেক বড় ভয়ঙ্কর হয়ে যাবে। সো আমাদের কি করতে হবে, এই ভিটামিনটাও যখন আমরা অতিরিক্ত খেয়ে ফেলবো, অতিরিক্ত হচ্ছে আমাদের শরীরে গ্রহণ করে ফেলবো, তখন কিন্তু হচ্ছে আমাদের একটি রোগ তৈরি হবে। সেই রোগটির নাম হচ্ছে হাইপার ভিটামিনোসিস। কি? হাইপার ভিটামিন, আমরা যে কোনো কিছু যখন বেশি হয়ে যায় সেটাকে হাই বলে থাকি না, তো হাইপার টেনশন, হ্যাঁ, হাই কি বলা, হাই প্রেসার, সো সেই হাইপার ভিটামিনোসিস। হাইপার ভিটামিনোসিস কি, এটা কি নাম? যার ভিটামিন অতিরিক্ত গ্রহণ করার কারণে একটি রোগের তৈরি হয় বা একটি রোগ থাকে, রোগ সৃষ্টি হয়, সেই রোগটির নাম কি? হাইপার ভিটামিনোসিস। ওকে, তাহলে আমরা একটু দেখে নিলাম এটা। ওকে, তাহলে আমরা এখন চলে যাব আমাদের আরেকটি ভিটামিন রয়েছে, সেটিতে দেখেন ভিটামিন এ, রেটিনল। ভিটামিন এর আরেকটি নাম দেওয়া হয়েছে রেটিনল। সো এই ভিটামিন এ নিয়ে আমরা একটু কথা বলবো। আমাদের কিন্তু বলা হয় অনেকে ঘুমে এরকম কি চোখ বন্ধ করে অনেকে চলে, তাই না? যে রাত কেন রোগ থাকে, যে রাত হলে কিছু দেখতে হয় না, হ্যাঁ, দেখা যাচ্ছে যে নিজের বউর ঘর রেখে অন্য কারো শালীর ঘরে চলে গেছে, হ্যাঁ, বুঝতে পারে না সে রাতে কই যাবে, এরকম অবস্থা। তো এরকম রোগ কিন্তু শুধুই আমাদের ব্যক্তির সমস্যা না, আমাদের কি বলা হয় সামাজিক পারিবারিক সব জায়গায় বড় সমস্যা হয়ে যেতে পারে। সেই রোগটি আমাদের কোনোভাবেই কি বলা হয় আছে কিনা, বিয়ে করার আগে অবশ্যই যাচ করে নিতে হবে যে রোগটি আমার বউয়ের বা আমার হাজবেন্ডের বা আমার স্বামীর আছে কিনা। তো এরকম রোগ থাকলে অবশ্যই বিবাহ বন্ধনে আবদ্ধ না হওয়াই বেটার। সো দেখা যাবে যে পরবর্তীতে আপনার কাছে না এসে অন্য কারোর কাছে চলে যেতে পারে। এটা খুবই ভয়ঙ্কর একটি বিষয়। তো আমরা এখন দেখবো যে ভিটামিন যে অভাবে রাতকানা রোগটি হচ্ছে, আপনার যে রাতকানা রোগটি হচ্ছে, এটা আসলে কিভাবে হচ্ছে। আসি একটু ভিটামিন যে উৎস রয়েছে, দেখেন এই ভিটামিনটাকে আমরা পাবো মূলত হচ্ছে আমাদের এখানে যে খাদ্যগুলো দেওয়া আছে সেগুলোর মধ্যে আমরা পেতে পারি। একটি হচ্ছে ডিম, দুধ, মাখন, কি ছানা, যেটা হচ্ছে মলা মাছ, ঢেলা মাছ, ছোট ছোট মাছগুলো রয়েছে, গাজর, হ্যাঁ, গাজর, মিষ্টি কুমড়া, পাকা আম, পাকা পেঁপে। আচ্ছা, এখানে পাকা বলতেছি কেন জানেন? হচ্ছে আপনি কাঁচা আম খেলে কিন্তু ভিটামিন এ কে নাও পেতে পারেন, হ্যাঁ, যেহেতু এটা লাল সবজিগুলোতে আমরা যে সবুজ এবং লাল সবুজ সবজি এবং লাল যে ফল থাকে সেগুলোতে আমরা পেতে পারি। পাকা পেঁপেও কিন্তু দেখতে লাল হয়, কাঁঠালেও প্রচুর পরিমাণ যে আঁশগুলো থাকে সেগুলো কিন্তু লালই থাকে। সো বিষয়টা, গাজর কিন্তু প্রচুর লাল, তাই না? গাজরে প্রচুর পরিমাণ ভিটামিন, দেখছেন এখানে আলাদা করে বলা হয়েছে যে মাছের মাথায়ও বিদ্যমান থাকে। সো ওই একটা বিষয় থাকে না যে বাড়ির বড় কর্তাকে মাছের মাথা খাওয়ায়, ভিটামিনের বেশি দরকার হয়, তাই না? তাই খাওয়াই হয়তো, মেয়েদের কিন্তু হচ্ছে মাছের মাথা খাওয়ানো হয় না। এটা আমাদের একটা কি বলা হয় ঐতিহ্য ছিল বা আমাদের প্রাচীন কুসংস্কার ছিল যে মাছের মাথা খাওয়া যায় না, তাহলে কি হয়, তারা হচ্ছে হাজবেন্ডের মাথা খেয়ে ফেলে বা স্বামীর মাথা। তো এই জিনিসগুলো একটা কুসংস্কার ছিল আগেই, তো এগুলো এখন আশা করি ইয়া হয়ে গেছে, মানে উঠে গেছে। তো এই জিনিসটা দেখেন, মাছের মাথায় কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন এ থাকে। সো একটা মেয়েকে যদি না খাওয়ানো হয় তাহলে কিন্তু সে রাতকানা রোগ হয়ে যেতে পারে তার। তখন কি হবে, আজাইরা জিনিস তখন অন্য কোনো ঘটনা ঘটতে পারে। ওকে, এই জন্য আমাদের খাদ্য গ্রহণে আসলে এরকম অনীহা বা এরকম সংস্কার কোনোভাবে মানা যায় না। তো আমাদের অনেক সময় পরীক্ষার সময় দিতে গেলে ডিম খেয়ে যাওয়া যাবে না, ডিম, হ্যাঁ, ডিম খেয়ে যাওয়া যাবে না। কি হবে যে ডিমের পরীক্ষা, ডিম গোল, পরীক্ষা এসে শূন্য কিছু। এই যে কুসংস্কার গুলো আছে সেগুলো কিন্তু আমাদের এখনো প্রচলিত আছে অনেক জায়গায়। সো দেখেন ডিমে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে। কিছু ডিম না খায় তাহলে তার ব্রেন সচল হবে কিভাবে, পড়বে কিভাবে, সে লিখবে কিভাবে, হ্যাঁ, তার তো ব্রেনটি সচল হবে না। সো এগুলো আজারের জিনিস আমাদের এড়িয়ে চলতে হবে। ওকে, এরপরে আমরা একটু দেখে নেই একটি বিষয় এখানে আছে, সেটি হচ্ছে যে উৎস আমরা দেখে নিলাম এবং ভিটামিন যুক্ত অবজনিত রোগ। আচ্ছা, একটা চিত্র দেওয়া ছিল, ওটা বাদ। রাতকানা এবং জোর পথেলা মিয়া,
কর্নিয়ার আলসার, আচ্ছা একটা দেখি রাতকানারও যেটা আমরা বারবার কথা বলছি, আরেকটা জিনিস হচ্ছে কর্নিয়ার যে আলসার, অন্ধত্ব, হ্যাঁ এই জিনিসগুলো হতে পারে ভিটামিনের অভাবে। আবরণী কলার কোষ ক্ষয়প্রাপ্ত হয়, দেহের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়, অনেক সমস্যা হতে পারে। সেই সমস্যাগুলো আমরা একটু দেখে নিব। কি দেখে নিব একটু দেখেন, যে হচ্ছে যে ক্ষয়প্রাপ্ত যে কোষ রয়েছে, যে স্বাভাবিক বৃদ্ধি সেটি হচ্ছে কি বলা হয় বাধাগ্রস্ত হয়, সেটা আমরা একটু দেখে নিলাম। এরপরে আমরা একটু দেখবো যে ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন বি যে রয়েছে সেটি আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সো আমরা একটু দেখে নিচ্ছি আমাদের যে ভিটামিন রয়েছে সেটা নিয়ে আমরা কথা বলবো। একটু দেখে নেই আমাদের ভিটামিন বি কমপ্লেক্স যেটি রয়েছে, ভিটামিন বি কমপ্লেক্স সেটি আসলে কিভাবে কাজ করে। একটু আমরা দেখে নিব ভিটামিন বি কমপ্লেক্স যে রয়েছে সেটি আসলে কিভাবে কাজ করতেছে। একটু দেখেন, ভিটামিন বি 1, বি 2, বি 3, বি 6 এই যে বিভিন্ন ভাগ করা রয়েছে। সো আমি এগুলোকে একটু দেখাবো। বি 1 এর নাম হচ্ছে থায়ামিন, হচ্ছে রাইবোফ্লোভিন, নিও নিওসিন, পাইরোডক্সিন এবং অন্যান্য যে বিষয়গুলো আছে। ওকে, আমরা একটু দেখে নিব। দেখেন এগুলো কিন্তু উৎসগুলো এখানে ভাগ করে দেওয়া আছে, চাল, গম, মটর, চীনাবাদাম, এগুলো থেকে হচ্ছে আমরা ভিটামিন বি 1 বা থায়ামিনকে পেতে পারি। ভিটামিন বি 2 বা রাইবোফ্লোভিনকে হচ্ছে আমরা এখান থেকে পাবো দুধ, ডিম, মাছ, মাংস, যকৃৎ, আদা, শাক সবজিগুলো থেকে আমরা রাইবোফ্লোভিনকে পাবো। নিওসিন যেটি রয়েছে সেটিকে হচ্ছে আমরা এখান থেকে পাবো মাছ, মাংস, বাদাম, গম, ব্রাঙ্কিওল এবং চিংড়ি, এগুলো থেকে হচ্ছে আমরা পাবো। পাইরোডক্সিন হচ্ছে মাছ, মাংস, ডিম, যকৃৎ, মাছ, মাংস, ডিম, যকৃৎ, এগুলো থেকে আমরা পাবো। এবং অন্যান্য উৎস চা পাতা, তেলবীজ এবং সয়াবিন থেকে হচ্ছে আমরা কিছু উপাদান পাই, যেগুলো আমাদের কোষ গঠন, শক্তি উৎপাদন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা করতে পারে। আচ্ছা দেখি এখানে যে বিষয়গুলো রয়েছে, দেখেন ভিটামিন বি 1 থায়ামিনের অভাবে কিন্তু প্রধান কাজ শর্করা বিভাগের স্নায়ু সুস্থ রাখা। দেখেন আপনার স্নায়ু সুস্থ রাখার জন্য এই ভিটামিন বি 1 কাজ করতে পারে। এবং ভিটামিন বি 2 শক্তি উৎপাদন, চোখ এবং চর্মের যে সুস্থতা সেটি কাজ করে থাকে। নিয়াসিন আছে আমাদের চর্বি এবং কার্বোহাইড্রেট যে বিভাগ সেটিতে কাজ করে থাকে। এবং আর গুরুত্বপূর্ণ প্রোটিন এবং বিভাগে এটি কাজ করে থাকে। এখন দেখেন এইসব যে ঘাটতিজনিত যে বিষয়গুলো আছে, যে আসলে এটির ঘাটতি হলে কি হয় সেটি এখানে দেওয়া আছে। সো আমরা একটু যদি দেখি এখানে যে ঘাটতিজনিত যে বিষয়টি দেওয়া আছে। ওকে, আমাদের ডিভাইসটিকে একটু ফ্যান দিয়ে দিলাম, তা নাহলে হচ্ছে কিছুক্ষণের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে। দেখেন যে বিষয়টি এখানে দেওয়া আছে সেটি হচ্ছে যে আপনার কোনটির অভাবে কোন ধরনের রোগগুলো হচ্ছে, ভিটামিন বি 3 অভাবে কিন্তু আপনার যে জটিলতাগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। সো আমরা একটু দেখে নিব, প্রত্যেকটি সুন্দর দেওয়া আছে। ওকে, চুলকানি থাকে, অনিন্দ্য থাকে, ফুসফুস এবং হচ্ছে বিষয়গুলো থাকে। আমরা এখান থেকে এটা দেখে নিব। ওকে, আমরা এখন পরবর্তীতে চলে যাব। আমাদের ভিটামিন বি কমপ্লেক্স আরো বিষয় রয়েছে, যেটা হচ্ছে বি 7, বি 9 এবং বি 12। ওকে, সায়ান ও একটু দেখি। হ্যাঁ, ওকে, একটু ওয়েট করি, আমরা দেখে নিই। তাহলে আমাদের তো এটা হয়ে গেছে, তাই না? এটা তো আমরা দেখবো না, আমরা পরেরটা দেখবো। ওকে, সো দেখেন সায়ানোকোবালামিন, সায়ানোকোবালামিন যেটাকে আমরা বলতেছি ভিটামিন বি 12। এরপরে দেখেন ফলিক অ্যাসিড, আর এটি কিন্তু হচ্ছে ফলিক অ্যাসিড হচ্ছে যখন আমাদের কি বলা হয় যারা কিশোরী স্বাস্থ্য থাকে, তাদের কিশোরী যে স্বাস্থ্য সেবা যদি থাকে সেটির মাধ্যমে কিন্তু ফলিক অ্যাসিড হচ্ছে কিছু পরিমাণ যে আয়রন থাকে সেটা কিন্তু আমরা সরবরাহ করে থাকে। এরপরে দেখি পরিচিত যে বায়োটিন, ভিটামিন এইচ, সয়াবিন যে বিষয়গুলো থাকে সেগুলো হচ্ছে আমরা দেখবো। আচ্ছা, আমরা এখান থেকে দেখেন আপনার সয়াবিন, তরমুজ, পানি, পনির, ডিম, মিষ্টি, আলু, যকৃৎ, সূর্যমুখী বীজ, এগুলো থেকে ভিটামিন বি 7 আর এটা পেয়ে থাকি। এবং এটির কাজ থাকে আপনার চুল এবং নখ ভালো রাখে। চুল পড়া, চোখ, নখ, মুখের কাজ, যৌনাঙ্গের লাল ফুসফুস, এগুলো হচ্ছে সমস্যা, এটা অবজনিত কারণে এগুলো রোগ হয়ে থাকে। সিমের বিচি, কলা, ডাল, মাশরুম, কলিজা, সবুজ শাকসবজি, এগুলো থেকে হচ্ছে আমরা ভিটামিন বি 9 ফলিক অ্যাসিড পেয়ে থাকি। সো ভ্রূণের মস্তিষ্ক এবং মেরুদণ্ড বিকাশে সহায়তা করে থাকে এটা, এবং ভ্রূণ বিকাশে ব্যবহৃত হয়। এবং রক্ত স্বল্পতা, এই যেটা বলতেছিলাম যে মেয়েদের যে একটি শারীরিক চক্র রয়েছে সেটির জন্য কিন্তু প্রচুর পরিমাণ শক্তি, রক্ত হচ্ছে প্রতি মাসে হচ্ছে শরীর থেকে বের হয়ে যায়, সেই রক্ত স্বল্পতা হতে পারে। সেটির জন্য কিন্তু ভিটামিন বি 9 যেটাকে আমরা হচ্ছে আয়রন আকারে রক্ত স্বল্পতা দূর করার জন্য হচ্ছে এটি খাওয়াতে। মেয়েদের কিন্তু প্রচুর পরিমাণে এই সিমের বিচি, কলা, ডাল, মাশরুম, কলিজা, সবুজ শাকসবজি, এগুলো খাওয়া দরকার। ওকে, এরপরে দেখেন মাছ, মাংস, ডিম, বৃক্ষ, যকৃৎ, দুধ এবং পনির, এগুলো থেকে হচ্ছে লোহিত রক্তকণিকা গঠন এবং উৎপাদন সহায়তা করে, শ্বেত রক্তকণিকা অনুচক্রিকা এবং সংখ্যা বাড়ায়। এগুলো লোহিত রক্তকণিকা অপরিণত এবং রক্ত থাকে, রক্ত স্বল্পতার স্নেহ অনুভূতি আছে, এই সমস্যাগুলো হচ্ছে এখান থেকে উদ্ভব হয়। ওকে, আমরা এটা দেখে নিলাম। এখন দেখেন আরো কিছু ভিটামিন রয়েছে, একটু আমরা দেখে নিব। ভিটামিন ডি যেটি রয়েছে, ভিটামিন ডি, ক্যালসিফেরল, এবং ভিটামিন ই যেটা রয়েছে সেটা হচ্ছে টেকোফেরল। আচ্ছা, ভিটামিন ডির একটি ডাক নাম রয়েছে ক্যালসিফেরল, এবং ভিটামিন ই ডাক নাম হচ্ছে টোকা
টোকোফেরাল। এবং ভিটামিন কে দেখেন কিছু নাই, ওটা ডাক নাম নাই, সো আমাদের ভিটামিন কে বলে ডাকি। এখন ভিটামিন ডি যে আমাদের রয়েছে সেটা আমরা কোথায় কোথায় পাই? দেখেন ভিটামিন ডি দুধ, দুধজাত খাদ্য, মাছের তেল, সূর্যালোক এবং জালটা হলে রশ্মি, সেখান থেকে চলে আসে। ভিটামিন ই পাম অয়েল যে তেল আছে সেটা থেকে আসে। তুলার বীজ থেকে হচ্ছে আমরা পেতে পারি। লেটুস পাতা থেকে শস্য দানা থেকে পেতে পারি। এখন এটার দেখেন এটা কাজ কি আসলে, ভিটামিন ডির কাজ কি দেখেন, ক্যালসিয়াম এবং ফসফরাস শোষণে সহায়তা করে, অস্থি এবং দাঁত গঠনে কাজ করে। এরপরে দেখেন ভিটামিন ই যেটাকে বলতেছে বন্ধ্যাত্বতা দূর করে, প্রজনন সহায়তা করে, অ্যান্টি অক্সিজেন হিসেবে কাজ করে, এটি কিন্তু হচ্ছে আপনার কাজ করে থাকে। এরপরে আরেকটা বিষয় দেখেন, বন্ধ্যাত্বতা কোষের এবং কোষের ক্ষতি এবং দুর্বল ইমিউন সিস্টেম থাকে। প্রাপ্তবয়স্কের অস্টিওমেলাসিয়া হচ্ছে কাজ করে। ভিটামিন কে দেহের অন্তে থাকা ব্যাকটেরিয়া, ভিটামিন অন্তে থাকা ব্যাকটেরিয়া কাজ করে, সবুজ শাকসবজি কাজ করে, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, কি বলা হয় প্রয়োজনীয় প্রোটিন তৈরিতে সাহায্য করে, রক্তক্ষরণ বন্ধ হতে দেরি হয় এবং রক্তপাতের সমস্যা হলে সেটি হচ্ছে মূলত এখান থেকে হচ্ছে উদ্ভব হয়। ওকে, আমরা একটু দেখি যে অতিরিক্ত তথ্য আমরা এখানে দিয়েছি, সেটি হচ্ছে যে ভিটামিন ডি সঠিকভাবে শোষণের জন্য চর্বিযুক্ত খাবার এবং খনিজ পদার্থ দরকার হয়। আচ্ছা, ভিটামিন ডি হচ্ছে সূর্যরশ্মির দিকে আমার নিতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? চর্বিযুক্ত খাবার এবং হচ্ছে খনিজ পদার্থ আমাদের অবশ্যই থাকতে হবে, দরকার হবে। এর বিষয়ে দেখেন ভিটামিন কে ব্যাকটেরিয়া দ্বারা উৎপন্ন। আচ্ছা, ভিটামিন কেটাও কিন্তু আমরা শরীর তৈরি করে, সেটি হচ্ছে বিভিন্ন ব্যাকটেরিয়ার মাধ্যমে কিন্তু হচ্ছে এই ভিটামিন কেটা তৈরি হয়। ওকে, তাহলে আমরা এটা দেখে নিলাম। এখন দেখেন খনিজ যেটা রয়েছে, খনিজ যেটা নিয়ে আমরা কথা বলবো, খনিজ লবণ হচ্ছে ক্যালসিয়াম, ফসফরাস, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, লৌহ, আয়রন ইত্যাদি যে রয়েছে সেগুলো। আচ্ছা, এগুলো থেকে কোনটি হবে, কি ধরনের ঘাটতিগুলো হয় সেটা আমি দেখে নিব। ভিটামিন ক্যালসিয়াম যেটি রয়েছে সেটি যদি আমরা একটু দেখে নিই, ক্যালসিয়াম। তো ক্যালসিয়াম হচ্ছে দেখেন, এটা মূলত আমরা একটু আগে এটা দেখে নিচ্ছি, বাদাম, দুধ, ছোট মাছ, এগুলো থেকে আমরা পাই। এবং এটি ঘাটতির জন্য কাজ হচ্ছে যে হাড়ের দুর্বলতা এবং দাঁতের সমস্যা হতে পারে। এরপরে দেখেন ফসফরাস পি, সেটি হচ্ছে হাড়, দাঁত গঠন এবং কোষীয় কাজে সাহায্য করে থাকে। সেই সাথে আপনার দুধ, মাছ, মাংস, ডাল, বাদাম এগুলোতে হচ্ছে আমরা এগুলো থেকে পেতে পারি এটিকে। এবং হাড় দুর্বলতা, এই দেখেন ফসফরাস কিন্তু হাড় দুর্বলতায় কাজ করে। এছাড়া দেখেন সোডিয়াম, হ্যাঁ, আমরা কিন্তু দেহের জলীয় ভারসাম্য রক্ষা করা, বাদাম, লবণ, চিপস, পনির, হ্যাঁ, এগুলো থেকে হচ্ছে আমরা পেতে পারি। এবং রক্তে চাপের যে অস্বাভাবিকতা সেটি হচ্ছে মূলত হতে পারে যদি হচ্ছে এটি অভাবজনিত কারণ থাকে। এরপর দেখেন পটাশিয়াম পেশি সংকোচন ও স্নায়ুর সংকেত প্রেরণ করে। দাঁত, শস্য, চিন, কলিজা, ভাব ইত্যাদি হচ্ছে কলিজা এবং কি হচ্ছে কলিজা, এটা সম্ভবত ডাব হবে। ওকে, ভাব না, এটা হবে ডাব। হ্যাঁ, ডাব। ওকে, এ থেকে হচ্ছে আমরা পটাশিয়াম পেতে পারি, তাই না? ডাব থেকে আমরা প্রচুর পরিমাণ পটাশিয়াম পেতে পারি। ওকে, দুর্বলতা এবং হৃদস্পন্দনের সমস্যা হতে পারে। দুর্বল যখন লাগে তখন কিন্তু আমরা ডাব খাই, তাই না? ম্যাগনেসিয়াম দেখেন, ম্যাগনেসিয়াম হাড় গঠন এবং এনজাইমের যে কার্যক্রম সেটি করতে সহায়তা করে। সবুজ শাকসবজি, বাদাম, শস্য এগুলো থেকে হচ্ছে আমরা পেতে পারি। এবং দুর্বলতা এবং খিঁচুনি থাকতে পারে। এবং লৌহ দেখেন হিউমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে। কলিজা, সবুজ শাকসবজি, ডিমের কুসুম এবং কচু শাকে প্রচুর পরিমাণ হচ্ছে থাকে রক্ত শূন্যতা বা অ্যানিমিয়া সেটি হতে পারে। আয়োডিন দেখেন, আয়োডিনের অভাবে থাইরয়েড হরমোন তৈরিতে সাহায্য করে। আয়োডিন যুক্ত লবণ, সামুদ্রিক মাছ এটি কাজ করে। এবং গলগণ্ড যেটাকে বলা হচ্ছে সেটি হতে পারে আয়োডিনের অভাবে। সো দেখেন এখানে কিন্তু আমি যেগুলো দেখাচ্ছি ভাই, আপনি যত পড়াশোনা করেন না কেন, আপনার এই যে দেখেন এই ছকটা থেকে কিন্তু আপনি প্রশ্ন কমন পাবেন। এই ভিডিওটি থাকবে, পরবর্তীতে আবার কি বলে ডাউনলোড করে এখানে পোস্ট করা হবে। সো আজীবন থাকবে এটি পেজে, যদি পেজ থাকে তাহলে কিন্তু আপনি পরীক্ষা দেওয়ার পরে যেদিন পরীক্ষা দেওয়া হবে সেদিন মিলাই নেন এগুলো থেকে পরীক্ষা আসে কিনা। ওকে, দাঁত ক্ষয় রোধ করে সেটার জন্য কাজ করে থাকে। ওকে, আমরা এটা দেখে নিলাম। ওকে, তাহলে আমাদের হচ্ছে আজকে এতটুকুই ছিল। আমরা দেখতেছিলাম এতক্ষণ ধরে আমরা দেখতেছিলাম সাধারণ বিজ্ঞানের কিছু হ্যাক, যেগুলোর মাধ্যমে হচ্ছে আমরা খুব সহজেই সাধারণ বিজ্ঞান যে অংশ সেটা থেকে খুব সহজেই আমরা অ্যান্সার করতে পারি। তো আমরা দেখতেছিলাম আজকে দুদিন ধরে আমরা দেখতেছিলাম খাদ্য ও পুষ্টি এই চ্যাপ্টার নিয়ে। নেক্সট দিন আমাদের আরো গুরুত্বপূর্ণ কোনো চ্যাপ্টার নিয়ে আমরা কথা বলবো। সেই সাথে আগামীকালকে হয়তো আরেকটা নতুন টপিক, নতুন কোনো বিষয় নিয়ে যুক্ত হবে। ঠিক সন্ধ্যা 7টা 15 মিনিটে সবাই যুক্ত থাকবেন, সন্ধ্যা 7টায়। এবং আপনাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে মেনশন দেবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে সাথে থাকার জন্য।